নজরে দেখে নেব আজকের ব্রেকিং খবরগুলি। ফের অসুস্থ রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। প্রাথমিকভাবে জানা গেছে ডিহাইড্রেশনের কারণে এই অসুস্থতা, তবে আপাতত তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই খবর। জানা গেছে সোমবার গভীর রাতে আচমকাই অসুস্থ বোধ করেন ফিরহাদ হাকিম। বিন্দুমাত্র দেরি না করে পরিবারের সদস্যরা মন্ত্রীকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন। রাতেই তাকে ভর্তি করা হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। তড়িঘড়ি চিকিৎসক শ্যামাশিস বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হয় চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, ডিহাইড্রেশনের জন্য অসুস্থ হয়ে পড়েছেন মন্ত্রী, তার চিকিৎসা চলছে। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল। প্রসঙ্গত, জানুয়ারির শুরুতে মারাত্মক কোমরের যন্ত্রণায় কাতর হয়ে যান মেয়র ফিরহাদ হাকিম। যন্ত্রণা অসহ্য পর্যায়ে পৌঁছানোয় তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক রাত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, ফের অসুস্থ হয়ে পড়লেন তিনি। অন্যদিকে আদালতে বড় ধাক্কা পুলিশের। সন্দেশখালীতে 144 ধারা খারিজ করল কলকাতা হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণে রাজ্য এমন কোনো নথি রাজ্য দেখাতে পারেনি যার জেরে মানতে হবে গোটা থানা এলাকায় 144 ধারা জারির প্রয়োজন ছিল। উল্লেখ্য, উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী এলাকার উত্তেজনার পারদ চড়তেই সেখানে 144 ধারা জারি করে রাজ্য প্রশাসন। আর তাই কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে ঢুকতে পারছিলেন না, মাঝপথ থেকে ফিরে যেতে হচ্ছিল তাদের। এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়দেরও ফিরে যেতে হয়। কিন্তু এই দিন আদালতের এই নির্দেশের পর কোনো রাজনৈতিক প্রতিনিধির সন্দেশখালীতে প্রবেশে কোনো বাধা রইল না। এদিন শুনানি চলাকালীন বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য, শাসক দলের বিরুদ্ধে খুব গুরুতর অভিযোগ। মূল অভিযুক্তদের গ্রেপ্তার না করা, আবার 144 ধারা জারি করে গ্রামের মানুষকে আটকে দেওয়ার কৌশল বড় বিপদ ডেকে আনার চেষ্টা বলে মনে করছে বিচারপতি। তিনি আরো বলেন, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় সাম্প্রদায়িক হাঙ্গামা বা দেশবিরোধী প্রচার আটকানোর জন্য। এখানে কি কারণে সেটা করা হয়েছিল সেটা স্পষ্ট নয়। যাব পরের খবরে। দেশের অন্নদাতারা লড়ছেন ন্যূনতম অধিকারের দাবিতে। 2020 সালে কৃষক আন্দোলনের মতো ফের বৃহত্তর লড়াইয়ের প্রস্তুতি শুরু করেছেন রাজ্যের হাজার হাজার কৃষক। অথচ তাদের দাবি খতিয়ে দেখা তো দূর, উল্টে বিক্ষোভ দমন করতে কার্যত আয়রন হ্যান্ড পলিসি নিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। মিছিল আটকানো হচ্ছে, লাঠিচার্জ হচ্ছে, এমনকি ড্রোন থেকে ছোড়া হচ্ছে কাঁদানে গ্যাস। দেশের অন্নদাতাদের উপর এই নৃশংস অত্যাচারের প্রতিবাদে এবার সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার প্রশ্ন, দেশের যে অন্নদাতারা ন্যূনতম অধিকারের দাবিতে লড়াই করেছেন তাদের উপর কাঁদানে গ্যাস দিয়ে আক্রমণ করা হচ্ছে, এভাবে দেশ এগোবে কি করে? বিজেপি যেভাবে কৃষকদের উপর নৃশংসভাবে অত্যাচার করছে, আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। মমতার অভিযোগ, কেন্দ্রের কৃষক এবং শ্রমিকদের পাশে দাঁড়ানোর ব্যর্থতা এবং তার সঙ্গে প্রচারের আলো কেড়ে নেওয়ার চেষ্টায় বিকশিত ভারতের আসল স্বরূপ চিনিয়ে দিচ্ছে, মানুষের ভ্রম ভেঙে দিচ্ছে। পাশাপাশি তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নিয়ে রহস্য যেন আরও ঘনীভূত হচ্ছে। জিরানগাছা ব্লক প্রাইমারি হেলথ সেন্টারের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেওয়ার পরের দিনই সংসদের একাধিক গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন যাদবপুরের সাংসদ। সূত্রের খবর, সংসদের দুটি স্ট্যান্ডিং কমিটির সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি। নিজের সিদ্ধান্তের কথা লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে জানিয়েছেন যাদবপুরের সাংসদ। সংসদের শিল্প বিষয়ক স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন তিনি। পাশাপাশি তিনি ছিলেন শক্তি এবং নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের যৌথ কমিটির সদস্য। তা থেকেও তিনি ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে। লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে মিমির এই ইস্তফা দেওয়ার বহরে স্বাভাবিকভাবেই তাকে ঘিরে জল্পনার উদ্রেক হচ্ছে। প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনীতি থেকে নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছেন মিমি? আসলে সাংসদ হলে সংসদে মিমির সক্রিয়তা সেভাবে চোখে পড়ে না। দলের অন্যান্য সাংসদদের তুলনায় নিজের এলাকাতেও তার সক্রিয়তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। 24-এর ভোটে তাকে দল টিকিট দেবে কিনা সেটা নিয়েও সংশয় রয়েছে। এই পরিস্থিতিতে অভিনেত্রীর একের পর এক ইস্তফা নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা বাড়ছে। দেখব পরের খবর। রেশন দুর্নীতি মামলার তদন্তে মঙ্গলবার সকাল থেকে ফের অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সল্টলেক, বাগুইআটি, কৈখালী, নিউ আলিপুর সহ কলকাতার একাধিক জায়গায় দলে দলে ভাগ হয়ে ফ্ল্যাট, বাড়ি, অফিসে তল্লাশি চলছে। রেশন দুর্নীতিতে এখনো পর্যন্ত ধৃতদের জেরা করে যাদের নাম উঠে এসেছে তারাই এই মুহূর্তে ইডির নজরে। গোটা দুর্নীতিকাণ্ডের জট খুলতে ইডির এই অভিযান। তবে কেন্দ্রীয় তদন্তকারী দলকে দেখেই অপ্রত্যাশিতভাবে কাণ্ড ঘটিয়ে ফেললেন কৈখালীর এক ব্যবসায়ী। তথ্য গোপন করতে নিজের মোবাইলটি তিনি ছুড়ে দিলেন পাশের ফ্ল্যাটের ছাদে।
এর আগে বরঙ্গা বিধায়ক জীবন কৃষ্ণ সাহাও তথ্য লুকোতে এই কাণ্ড ঘটিয়েছিলেন। পরে তিনি গ্রেপ্তার হন সিবিআই এর হাতে। হানিসের ক্ষেত্রেও শেষ রক্ষা হয়নি। ইডির সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তার মোবাইলটি উদ্ধার করেন। মঙ্গলবার কৈখালীর এক অভিজাত আবাসনে তল্লাশি অভিযানে যান ইডি আধিকারিকরা। জানা যাচ্ছে বাকিবুরের নামে ওই ফ্ল্যাট, কিন্তু বাকিবুর না, ওই ফ্ল্যাটে থাকেন তারই ঘনিষ্ঠ ব্যবসায়ী হানিস তোসিবাল। তার ফ্ল্যাটেই এদিন যায় ইডি। তদন্তকারীদের দেখেই নিজের মোবাইল ফোনটি ছুঁড়ে ফেলে ফ্ল্যাট থেকে। পাশের ফ্ল্যাটের ছাদে তিনি মোবাইলটি ছুঁড়ে ফেলে। তবে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোবাইলটি উদ্ধার করেছে। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে অভিযান। ফ্ল্যাটেই রয়েছেন হানিস। রেশন দুর্নীতিকাণ্ডে ধৃতদের কাছ থেকে পাওয়া তথ্য সম্পর্কে জানতে চাইছেন ইডির আধিকারিকরা। যাব পরের খবরে। রাইস মিল চালু রাখতে চেক এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথিতে স্বাক্ষরের অনুমতি দিলে টাকা নয়ছয় হতে পারে। আদালতে দাঁড়িয়ে এমনই আশঙ্কা প্রকাশ ইডির। কোনো খাতে কত টাকা কাজে লাগানো হবে সে সংক্রান্ত নথি বাকিবুরের আইনজীবীকে জানাতে হবে বলেই তদন্তকারীদের দাবি। গত 2রা ফেব্রুয়ারির শুনানি বাকিবুর রহমানের আইনজীবী দাবি করেন তার মক্কেল চেক এবং ব্যাংকের নথিপত্র সই করতে পারছেন না বলে তার রাইস মিলের কর্মীদের বেতন দিতে সমস্যা হচ্ছে। যাতে তিনি ব্যাংকের নথিপত্রে সই করতে পারেন সেই আবেদন জানান। সোমবার ওই মামলার শুনানিতে বাকিবুরের আইনজীবী বলেন এনপিজি রাইস মিলের অন্তত 1000 কর্মচারী রয়েছেন। তাদের বেতন, পিএফ, ইএসআই দিতে হয়। রাইস মিল চালাতে ইলেকট্রিক বিল দিতে হয়। 75 কোটি টাকা লোনের ইএমআই দিতে হয়। তাই 5টি চেক আপাতত দেওয়া হয়েছে। এখন এগুলি না হলে রাইস মিল বন্ধ হয়ে যাবে। ইডি প্রত্যেক ক্ষেত্রে হিসাবপত্র জানতে চাইছে, কিন্তু নির্দিষ্ট পরিমাণ বলা কষ্টকর। চোখ রাখবো পরের খবরে। এবার সন্দেশখালী কাণ্ডে মুখ খুললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বললেন, গোটা ঘটনায় আমি অত্যন্ত ক্রুদ্ধ ও ক্ষুব্ধ। তিনি আরও বলেন, আমি এই বিষয়ে মুখ বন্ধ করে রেখেছি। সন্দেশখালী মহিলাদের উপর নির্যাতন অভিযোগ উঠেছে তা অত্যন্ত বিরল বলে মন্তব্য করলেন তিনি। মঙ্গলবার আইনজীবী কৌস্তব বাগচির ব্যারাকপুরের বাড়িতেই গণেশ পুজোয় যান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানেই সন্দেশখালী প্রসঙ্গে মুখ খোলেন তিনি। জোর করে মিটিংয়ে নিয়ে যাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এই ঘটনা প্রথম নয়, এর আগেও হয়েছে। তবে সন্দেশখালীতে মহিলাদের ওপর যে নির্যাতনের অভিযোগ উঠেছে তা বিরলতম। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, বাংলায় এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেছে বলে আমি শুনিনি, জানি না। সব মিলিয়ে আমি ক্ষুব্ধ ও ক্ষুব্ধ, তবে আপাতত আমি মুখ বন্ধ রেখেছি। দেখব পরের খবর। গত বছরও একটি আন্তর্জাতিক সংস্থার পরিসংখ্যানে দুর্নীতি জেরে মুখ পুড়েছিল মোদী সরকারের। ওই তালিকায় ওপরের দিকে ঠাঁই হয়েছিল ভারতের। তার আরও এক নিদর্শন দেখা গেল মুম্বাইয়ে ইডির সাম্প্রতিক অভিযানে। এক ইমারত ব্যবসায়ীর বাড়িসহ 22টি ঠিকানায় তল্লাশি চালিয়ে 30 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। মুম্বাইয়ের বাসিন্দা অভিযুক্ত ব্যবসায়ীর নাম ললিত টেকচান্দানি। ইডি সূত্রে খবর, ললিত এবং তার 2 সহযোগী অমিত এবং ভিকি ওয়াধিনীর বিরুদ্ধে 400 কোটি টাকার আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। সেই মামলাতেই 22টি ঠিকানায় তল্লাশি চালায় পুলিশ। নগদ সহ বাজেয়াপ্ত করা হয়েছে 30 কোটি টাকার সম্পত্তি। পাশাপাশি অভিযুক্ত ব্যবসায়ী এবং তার সহযোগীদের বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছেন ইডি আধিকারিকরা। পরের খবর। দিনের ব্যস্ততম সময়ে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মঘাতীর চেষ্টা করলেন একজন, যার ফলে দীর্ঘক্ষণ ব্যাহত মেট্রো পরিষেবা। অফিস থেকে ফেরার পথে নাজেহাল অবস্থা নিত্যযাত্রীদের। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, আবার সরস্বতী পুজো। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরা হোক কিংবা প্রেম দিবস ও পুজো উপলক্ষে কেনাকাটা, অন্যান্য দিনের থেকে মঙ্গলবার সন্ধ্যায় মেট্রোর ভিড় ছিল আরও বেশি। ঠিক তখনই ঘটে বিপত্তি। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সন্ধ্যা 6:09 যতীন দাস পার্ক স্টেশনে মেট্রো লাইনে ঝাঁপ দেন এক মহিলা। কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোর সামনে পড়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন।